ইউনূস কি করতে পারে? মানে এটা লাইভেই বলি আমি। কারণ এটা মানুষের জানা থাকা দরকার। এই যে ইলেকশন হচ্ছে, তো ইলেকশনে ইউনূস যখন দেখবে যে তার স্বার্থ হচ্ছে না, তখন হুম, সে যেকোনো কিছু করতে পারে। সে ইভেন মানে there is a high possibility মানে আমরা সাসপেক্ট করতেছি তারেক জিয়া could be killed even এবং এটা সে করতে পারে। অসম্ভব হ্যাঁ? এবং কিছু ওনাকে এই তারা সম্ভব। হাদিকে মেরে ফেললো না? হ্যাঁ, তো হুম, হুম। তারেক জিয়া কিন্তু এটা করতে পারে যে যখন দেখবে যে সুবিধা করতে পারতেছে না বা জামাতকে দিতে পারতেছে না, সে একটা গ্যাঞ্জাম লাগায়া কি করবে? তারেক জিয়াকে জেলে নিয়ে যাবে বা তারেক জিয়াকে জেলের ভিতরে নিয়ে মেরে ফেলবে। দেয়ার ইজ হাই চান্স এবং তারেক জিয়া নিজেও জানে। এজন্য দেখবেন তারেক জিয়া শুধু ডাইনে বামে চায়। কোথাও গেলে হুম, সোজা তাকায় না। ওই পিছনের দিকে তাকায়, উপরের দিকে তাকায়। ঠিক আছে? সো দেয়ার ইজ হাই চান্স তারেক জিয়া কুড বি কিলড। কারণ হচ্ছে কি ইউনূস এইটাও পারবে। তার জন্য এটা কোনো বিষয় না। কারণ সে যখন দেখবে যে তার প্রেসিডেন্ট হওয়ার পথ বন্ধ হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে সে ই উইল ডু সামথিং। সো ইউনূস এমন একটা মানুষ মানে আমি এটা বদনাম করি না। মানে এটা ক্লিয়ারলি দেখাই যায়। ঠিক না? একটা মানুষ এলজিবিটি সাপোর্ট করে। একটা হুম। মানুষ সরোসের সাথে ইসরায়েলের সাথে ব্যবসা করে। আবার এদিকে আইসা সে ওই জামাতে ইসলামের বাপ সাধছে। হ্যাঁ? মানে মানে কি একটা ২ নাম্বারি। এত ক্লিয়ার। তারপরেও বাংলাদেশের মানুষ এটা বুঝে না। এটাই আশ্চর্য হওয়া লাগে এখন যে বোধহয় বুঝতে পারছে সুশান্ত দা, এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে। একটা শ্রেণী দেখবেন যে জুলাই আগস্টে তারা এই ভুলের ফাঁদে পা দিয়ে লাল হয়েছিলেন। তারা বিগত সময় না, আমি কিন্তু সরকারের সমালোচনাকে কখনো নেতিবাচক অর্থে দেখি না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তার মানে যদি আপনি গঠনমূলক সমালোচনা করেন এটা বরং এক্সপেক্টেড। তাই না? একটি সরকার যখন চালানো হয় তখন তার এই গঠনমূলক সমালোচনাটা প্রয়োজনও আছে। কিন্তু যে দেখবেন যে গণহারে এটার পেছনে আমরা নির্দিষ্ট কিছু মানুষকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। যে যারা মনে হতো যে সরকারটা পরিবর্তন হলে তারা বিশেষ সুবিধা ভোগ করবে। এইভাবে আরকি গণহারে যে সমালোচনাগুলো করা হতো বা মিথ্যা কথা বলা হতো, অপপ্রচার করা হতো। আমি আসলে যে ভাষায় বলতে চাচ্ছিলাম। তো আ তারাও অনেকে কিন্তু মানে একটু মনে হয় থমকে গেছে বা চেঞ্জ হয়েছে। কিন্তু সবাই প্রকাশ্যে আসছে না। কেউ আসছে, কেউ ভুল স্বীকার করেছে। কেউ যে আপনি বলছিলেন যে কান্নাকাটি করছে কেউ যেন আমি এটা কি করলাম, হ্যাঁ? হুম, হুম, হুম। কেউ এখনো হয়তোবা আ অস্বস্তি ফিল করছে যে এতদিন তো আমি বিপক্ষে ছিলাম এখন আমি কি করে বলব? কিন্তু আমার মনে হয় যে দেশের এই ক্রান্তি লগ্নে ইগোর জায়গায় অনেকে কথা বলাটা আটকে ক্রান্তি যাচ্ছে। লগ্নে এটার আর কোন সুযোগ নাই। দেশটা তো রুমা আমাদের। আমি আপনার প্রশ্নটার মধ্যে আরেকটা সম্পূরক পয়েন্ট যুক্ত করে দিতে চাই। সেটা হচ্ছে আ মানে লাল বদর বলি বা আল বদরের ছানা যাই বলি না কেন আমরা কিন্তু আসলে একটা বড় অংশই তো আসলে প্রতারিত হয়েছে। তারা পরবর্তীতে স্বীকার করেছে এবং তারা অনুশোচনা বোধ করেছে এবং সেটা স্বীকার করেছে। যে হ্যাঁ, আমরা তখন বুঝতে পারিনি। আসলে রাজনীতি সবাই সমানভাবে বুঝবে এটাও আমরা আশা করি না। না, কারণ না, না। রাজনীতি আসলে সবার কাজও না। হুম? হ্যাঁ, তো যারা ফিরে আসছে তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে সাধুবাদ জানাই তাদের শুভবুদ্ধির উদয়ের জন্য। এবং অবশ্যই আমরা তাদেরকে এই আন্দোলনে আমাদের সঙ্গে দেখতে চাই। এটা নিয়েও কোনো আমাদের দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে জুলাইতে যেই ষড়যন্ত্রটা হলো, যে জঙ্গি হামলা হলো, সেই জঙ্গি হামলার মধ্য দিয়ে আসার পরেও প্রায় তো ১ বছরের উপরে সময় পরে গিয়ে আমরা দেখলাম যে ডাকসু নির্বাচন। হুম? সেই ডাকসুর নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদেরকে আমরা সবচেয়ে মেধাবী বলে জানি, বাংলাদেশের অন্ততপক্ষে। হুম? সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আজকে যখন বরগুনাতে জামাতের একজন নেতা গিয়ে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত আ যাই বলেছে একটা বক্তব্য আরকি। আ খুব নোংরা ভাষায় যে ওখানে এগুলো চলে, হুম? মানে প্রস্টিটিউশন চলে এরকম একটা ব্যাপার বলল। বলবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রীরা সেটা নিয়ে মিছিল করল। তো আজকে যারা মিছিল করছে তারা কি ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সময়ও তারা জানতেন না যে শিবির কে? শিবিরের আইডিওলজি কি? কারণ আমরা তো জন্মের পর থেকেই এই ধরনের জামাতিদের ওয়াজ মাহফিল বলি বা জামাতিদের বক্তব্যগুলোর ভেতরে কর্মজীবী নারীদের সম্পর্কে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই ধরনের কথা শুনতে আমাদের বড় হওয়া। সো এটা ওদের নতুন ন্যারেটিভ না। ওরা নতুন বলছে আমি চমকে গেলাম শুনে, আয় হায়! জামাত এটা কি বলল? হ্যাঁ? ব্যাপারটা তো এরকম না আসলে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অন্তত কেন কি মনে করে শিবিরকে ভোট দিয়েছিল এবং তারা প্রত্যাশা করেছিল শিবির তাদেরকে প্রস্টিটিউট বলবে না? আচ্ছা। এই আমি তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী এবং আমরা যখন হুম, ফার্স্ট ইয়ারে তখন যেহেতু আ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো হুম, তারা গোপনে কার্যক্রম চালাতো। তো ওরকম গোপনে কার্যক্রম চালাচ্ছে জেনে আমরা একটা রুম ওপেন করি। তো রুমে হুম, সবকিছু পাই এবং দুঃখজনক হলেও সত্য আমি দেখি যে সেখানে আমার একটা বান্ধবী। যে বান্ধবীর সাথে আমি বিকেলে হাঁটতাম। আমরা একসাথে ৩-৪ জন হুম, হাঁটতাম। তো এর ভেতর দিয়ে হলের মধ্যে দিয়ে সেও
মানে আমি একদম এতটা শক ছিলাম, এটার কারণটা বলি। খুবই মিষ্টি ব্যবহার করে। এত সফট থাকে এবং খুবই কেয়ারিং থাকে। কারণ এই যে প্রতিটা আচরণ হচ্ছে তাদের রাজনীতির পার্ট। আমাদের কিন্তু রাজনৈতিক আচরণটা শিখানো হয় না। আপনি যদি আওয়ামী লীগ বলেন, বিএনপিও যদি বলেন, আমাদের কিন্তু রাজনৈতিক আচরণ ওভাবে বলা হয় না। এরকম করতে হবে বা আমরা আসলে অ্যাক্টিং করি না। আমরা যা সর্বাবস্থায় সেটাই আমরা আসলে ফোকাস করি বা সেটাই আমরা রিঅ্যাক্ট করি। রিঅ্যাকশন এর মাধ্যমে আপনি আমার আসল রুমাকে আপনি জানতে পারেন। রাইট? রাগ, একদম। ক্ষোভ, দুঃখ সব। হুম। কিন্তু এরা পুরোটাই হচ্ছে অ্যাক্টিং করে। মানে প্রতিটা মুহূর্তই কিন্তু এরা রাজনীতির বাইরে কিছু না। এদের আরো কোনো জীবন নাই। হুম। যার ফলে এই যে এই ভালো আচরণ বা এই যে নম্রতা বা এই যে পাশে দাঁড়ানো, কোনো কিছু নিয়ে হেল্প করা। মানে আমার জ্বর হয়েছে, দেখি সেও তো আমারই মতো। সে এটা রান্না করে নিয়ে আসছে, ওটা রান্না করে নিয়ে আসছে। স্বাভাবিকভাবে আমার কিন্তু ভালো লাগছিল। তাই না? হুম, হুম, হুম। তো এই ফাঁদে পড়ে গিয়েছে আমাদের ইউনিভার্সিটির বোনেরা, ইউনিভার্সিটির ভাইয়েরা। কিন্তু এরা জানে না যে এরা কত ভয়ংকর সাপের মতন। এরা এই যে ফাঁদটা তৈরি করেছে খুবই কিন্তু একটা দিকে ভালো যে এই জামায়াত শিবিরের আমির বলেন বা বরগুনার সেই লিডার বলেন অথবা হুম, তাদের এই যে আল জাজিরার ইন্টারভিউ বলেন যে কিছুটা মুখ ফসকে হোক, হাত ফসকে হোক বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে হুম, বলেই কিন্তু আজকে জানতে পারছেন। আজকে ঝাড়ু হাতে মানে ছাত্রছাত্রীরা মিছিল করছে ঢাকা ইউনিভার্সিটিতে, রাইট? তো হুম। শুধু ঝাড়ু হাতে মিছিল না। এটা তো দেশের থাকতে দেবার কোনো রাইট থাকবার কথা নয় এদের। তাই না? এটা কিন্তু এখন রুমা আপা, আমার আক্ষেপের জায়গা তো এইটা যে এই চরিত্রটা তো আমরা জানতাম আসলে। একটু চোখ কান খোলা রাখলেই তো জানা যায়। না, এটা কিন্তু না এখন যেটা নাই তারা আমাদের অনেক পরের জেনারেশন। এই জেনারেশন অনেক বেশি মোবাইল নির্ভর থাকে, অনেক বেশি গেমস-টেমস খেলে। আ হুম, আমার মনে হয় এবং রাজনৈতিক সচেতন সবাই তো একই রকম হবে না। তো যেহেতু এরা আসলে যে সময় জন্ম হয়েছে, তারপরে যে তাদের গ্রুমিংটা বেড়ে ওঠাটা, সে বেড়ে ওঠার সময়টা তারা কোনরকম আ কোন কমপ্লেক্স এর ভিতর দিয়ে তারা বড় হয়নি। তারা কোন আন্দোলন দেখেনি কিন্তু। তারা দেখেছে একটা নাইস হুম, হুম, কান্ট্রি, তারা ইলেকট্রিসিটি পাচ্ছে, তাদের খাবারের কষ্ট নাই। তারা স্কুলে পহেলা জানুয়ারিতে তারা বই পেয়ে বড় হয়েছে। রাসেল বুঝতে হবে কিন্তু এটা। হুম, 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 হুম। রাইট? যেটা তারা আমাদের কিন্তু কাছে স্বপ্নের মতো ছিল। স্বৈরতন্ত্র দেখেনি। তারা দেখেছে শেখ হাসিনাকে। হুম, যার হুম, ফলে মানুষ যখন কোন ডিফিকাল্টিজ এর ভেতর দিয়ে না যায়, তখন তো তার তো সুখের সময়। তার পুরোটা জীবন কেটেছে সুখে। সুখে হুম, কাটলে কি হয়? যে আমরা বলি না যে ভূতে কিলায়? তখন আপনি বুঝেন যে এরা মাংস নিয়ে আন্দোলন করেছে। মাংসের দাম কেন বাড়লো? হুম, হুম, রাইট? আমাদের সময় কি ছিল? মঙ্গা ছিল। ভাত খেতে পেত না উত্তরাঞ্চলের মানুষ। হুম, দুবেলা হুম, হুম, দুমুঠো। সো তারা ভাতের জন্য আন্দোলন করত। তাই না? সারের জন্য আন্দোলন করে কৃষককে মেরে ফেলা হতো। বিদ্যুতের জন্য আন্দোলন করলে সেই এলাকাবাসীকে সেই কনসার্টে মেরে ফেলা হতো। এই দেশ তো ওরা দেখে হুম, নাই। হুম, হুম, যার ফলে এইজনের মধ্যে উপর রাগ করি না কখনো। আপনি দেখবেন যে যেই বাচ্চাটা আমরা বলি না যে এই বাচ্চা, ফার্মের মুরগি বলি। যে হুম, আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্র বা এই যে আমাদের দাদা আছেন লন্ডনে, সেখানকার লোকাল বাচ্চাদের কথা যদি ধরি, তারা অনেক বেশি সরল সহজ হয় না? সহজ সরল হয় না? কারণটা হুম, কি? হুম। তাকে কোন রকম প্রবলেম ফেস করতে হয় না। ওর লাইফে আমরা কনফ্লিক্ট বলি যে বাংলাদেশিরা অনেক বেশি ব্রিলিয়ান্ট। ইউএসএ এসে অনেক বেশি ভালো করে। কারণটা কি? তার মেধাটাকে তাকে নানাভাবে এপ্লাই করতে হয়। সে বন্ধুদের সাথে ফাইট করে, মারামারি করে, হুম, ল্যাং হুম, মারে, রাইট? আমরা যেটা বলি লেগ পুল করে। হুম, হুম, তারপর ধরেন তো সে হয়তো খেতে ইচ্ছা করছে, সে খেতে পায় নাই। তার ওই একটা চাহিদা তৈরি হয় ভেতরে। চাহিদা তৈরি হওয়ার জন্য কি করে তাকে ওইটা পাওয়ার জন্য তাকে ফাইট করতে হয়। এই যে হুম, জেনারেশন এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের কোন কিছু নিয়ে ফাইট করতে হয় নাই। তাকে হাত পাখা একদম। নিয়ে বাতাস দিতে হয় নাই। তাকে ইলেকট্রিসিটি চলে গেলে হাঁসফাঁস করতে হয় নাই। তাকে মোমবাতি হুম, নিয়ে হুম, পড়তে হয় নাই। সো সে কেমন করে আসলে এই গ্রুমিং টা তার হবে? তো এখন তারা জানছে এটা কিন্তু সে মুখে শুনছে শুধুমাত্র বা টুইটারে দেখছে। এই ঘটনা তারা ঘটায়। তারা যে রেপিস্ট তারা আমাদের কাছ থেকে মুখে শুনেছে। হয়তো ২-১ লাইন পড়েছে। হয়তো বিশ্বাস হুম, হুম, করেনি। ভেবেছে আওয়ামী লীগ এটা তৈরি করেছে। এই ন্যারেটিভ টা তৈরি করেছে। কিন্তু এটা না। আপনার বরগুনার নেতা, জামাত নেতা যেটা বলেছেন, ওটা তাদেরকে মিন করে বলেছেন। তারা ওটা ভাবেন। তারা মেয়েদেরকে এভাবে ট্রিট করেন। একদম। ওয়াজ মাহফিলে মেয়েরা কি ভাবে? মেয়েরাদেরকে ভাবে শুধুমাত্র সম্ভোগের একটা বস্তু। আমি ভাষায় বলছি। হুম, হুম, তারা হুম, শুধুমাত্র সম্ভোগের পার্ট এবং তারা সন্তান উৎপাদন করবেন। এর হুম, বাইরে হুম, তার কোনো মেয়েদের কোনো হার্ট নাই তো, হৃদয় নাই। হৃদয় থাকলে সে তার হাসব্যান্ডকে ৪ টা ৫ টা ৬ টা বিয়েতে সে কি এগ্রি করতে পারে? কিন্তু তারা হুম, কিন্তু এটা বলছে এবং সেই হুম, হুম। বার তারা তুলে দিয়েছে। সে বারও তারা তুলে দিয়েছে, রাইট?